আসসালামু আলাইকুম বন্ধুরা, টেকনো কয়েকদিন আগে একটা দারুণ এন্ট্রি লেভেলের স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। অ্যারাউন্ড 15,000 টাকার নিচের বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন বলা যায় স্পেসিফিকেশনের দিক দিয়ে। কিন্তু আমার একটা প্রশ্ন রয়েছে আপনাদের কাছে, আশা করি আপনারা সকলে উত্তরটা দিবেন এবং দিতেই হবে আপনাদের। সেটা কমিউনিটি ট্যাবের মধ্যে গিয়ে দেখবেন যে আপনাদের মধ্যে কেউ কি টেকনো, ইনফিনিক্স কিংবা আইটেল এই তিন কোম্পানির মধ্যে কোনো এক কোম্পানির ফোন ইতিমধ্যে ব্যবহার করছেন কিনা, কিংবা কখনো বা ব্যবহার করেছেন কিনা, কিংবা কখনোই বা করেন নাই কিনা, এটা ওই পোলের মধ্যে অবভিয়াসলি জানিয়ে আসবেন। আর এই জিনিসটা থেকে জানা যাবে যে অ্যাকচুয়ালি আমাদের দেশের মধ্যে এই ফোনগুলোর জনপ্রিয়তাটা কতটুকুই বা বেশি। কারণ এরা ম্যাক্সিমাম সময় সফটওয়্যারের দিকে তেমন বেশি একটা ফোকাস দেয় না, কিন্তু ইদানিং তারা ভালো কাজ করছে, যে কারণে কিনা আগে তাদের স্পেসিফিকেশনের জন্য তাদেরকে তেমন বেশি একটা রেকমেন্ড করা যেত না, বাট এই সময় অনেক বেশি পরিমাণে রেকমেন্ডেবল হচ্ছে। কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্স জানার জন্য এই পোলটা ক্রিয়েট করা, অবভিয়াসলি আপনারা অ্যান্সার দেবেন। এবং শুরুতে যদি আজকের ভিডিওর সবচেয়ে প্রধান টপিক নিয়ে কথা বলি, টেকনো স্পার্ক 7কে নিয়ে, প্রিটি মাচ দারুণ একটা কম্বিনেশন তারা সেট করেছে এক কথায় বলতে গেলে, এবং এটা ওয়ান অফ দ্য বেস্ট ডিল এই বাজেটের মধ্যে, এটা বলাই যায়। কিন্তু বন্ধুরা, এর আগে সবসময়ের মতো আমি আবু ইউসুফ স্বাগতম জানাচ্ছি টেক উস্তাদের নতুন একটি ফ্রেশ এপিসোডে। তো চলেন শুরু করা যাক। বন্ধুরা, ফার্স্ট অফ অল একটা কথা বলে রাখি যে এই ফোনটা এই বাজেট ক্যাটাগরির মধ্যে এই সময় মানে ইতিমধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা আউটপুট প্রোভাইড করছে, এটা শুরুতেই বলা যায়। কিন্তু একদম ডিটেলস স্পেসিফিকেশনের মধ্যে যদি যাই, 6.5 ইঞ্চিসের একটা আইপিএস এলসিডি প্যানেল, রেগুলার 60 হার্টজে থাকছে যেহেতু এন্ট্রি লেভেলের ফোন, কিন্তু এইচডি প্লাসের এই ডিসপ্লেটা। আর এই বাজেট ক্যাটাগরির মধ্যে এইচডি প্লাস থাকবে স্বাভাবিক ব্যাপার, কিন্তু ওয়ালটন এখানে কিন্তু ফুল এইচডি প্লাসের ডিসপ্লে প্রোভাইড করছে, আমাদের দেশীয় ব্র্যান্ড। এই জিনিসটার জন্য এই সময় এসে ওয়ালটনকে অ্যাপ্রিসিয়েট করতে হচ্ছে অনেক। আর হ্যাঁ, আপনাদের সুবিধার্থে বলে রাখি, যারা কিনা গেমার্স রয়েছেন, এন্ট্রি লেভেল বাজেটের গেমার্স, তাদের জন্য এই ফোনটা অনেক অংশেই সুবিধা হবে এবং এখানে মাল্টিটাচের সাপোর্ট রয়েছে। আর যেহেতু গেমিং নিয়ে বলছে, এখানে মিডিয়াটেকের G70 প্রসেসরটা ব্যবহার করা হয়েছে। অল টুগেদার তেমন একটা নতুন প্রসেসর না, বাট মিডিয়াটেকের G70 থেকে স্টার্ট হয়ে G95 পর্যন্ত এই প্রসেসরগুলো অনেক ভালো পারফর্ম করছে, এটা বুঝেই যাচ্ছে। এবং অ্যারাউন্ড 15,000 টাকারও নিচের বাজেটে কিংবা 12-13,000 টাকা এই বাজেটের মধ্যে G70 অনেক দারুণ একটা প্রসেসর, এটা বলাই যায় এক কথায়। এখন অপটিমাইজেশনের বেলায় দেখার বিষয় যে কতটুকু ইনফিনিক্স এই অপটিমাইজেশন ধরে রাখতে পারে। কিন্তু একটা এন্ট্রি লেভেলের ফোন হিসাবে ডে টু ডে লাইফের টাস্ক হ্যান্ডেলিং করার জন্য এটা অনেক দারুণ প্রসেসর, এবং আপনি বাজেট ক্যাটাগরির গেমিংও করতে পারবেন। অ্যাটলিস্ট এই বাজেট ক্যাটাগরির মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট গেমিং সার্ভিস প্রোভাইড করবে এই প্রসেসরটাই, এইটা এক কথায় বলা যায়। এবং আপনাদের এর আগে মিডিয়াটেকের G70 যদি কেউ ইউজ করে থাকেন রেগুলার, যারা কিনা 6-7 মাস কিংবা 1-1.5 বছর ইউজ করছেন, তাদের এক্সপিরিয়েন্স জানাবেন। হয়তো আমরা 3-4 মাস ইউজিংয়ের পর একটা রিভিউ নিয়ে আসি, কিন্তু এর থেকেও বেশি পরিমাণে ভ্যালুয়েবল হবে আপনার এক্সপিরিয়েন্সটা, যেটা কিনা আপনি 1 থেকে 1.5 বছর লাগে একটা স্মার্টফোন ইউজিংয়ের পর পেয়েছেন, সেটা নিচে কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। কিন্তু অল টুগেদার বলতে গেলে এই বাজেট ক্যাটাগরির মধ্যে এটা একদম একটা ব্যালেন্সড প্রসেসর, এবং তুলনামূলকভাবে কোয়ালকমের প্রসেসর থেকে পারফরমেন্সের দিক দিয়ে অনেক অংশে এগিয়ে থাকবে মিডিয়াটেকের G70 প্রসেসরটা। কিন্তু সবচাইতে বড় চমক থাকে তাদের ক্যামেরা সেক্টরের মধ্যে। ক্যামেরা সেটআপের মধ্যে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকছে, যেখানে কিনা 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে এবং একটা এআই ক্যামেরা রয়েছে। এআই বাদ দিয়ে কোনো একটা আলট্রা ওয়াইড লেন্স দিলে অনেকাংশেই এগিয়ে যেত। কিন্তু ক্যামেরার আউটপুট নিয়ে যদি বলি, অ্যারাউন্ড এই বাজেট ক্যাটাগরির মধ্যে আপনি যেই ধরনের ক্যামেরা পারফরমেন্স আশা করবেন, এর থেকে আরও দারুণ লেভেলের ক্যামেরা আউটপুট দিচ্ছে এই ফোনটা, যারা কিনা রেগুলার বেসিসে ইউজ করছে তাদের ভাষ্য মতে। এবং ডিটেলস টু ন্যাচারাল কালার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের মধ্যে ইনফিনিক্স অনেকাংশে ব্যালেন্সড করে নিয়ে এসেছে, এবং সফটওয়্যারের দিক দিয়ে একটু হলেও কাজ করেছে, যার জন্য কিনা সেলফি সহ প্রত্যেকটা জায়গার মধ্যে বুঝেই যাচ্ছে না যে এটা একটা 12,000 টাকা দামের ফোন। এই ছবি দেখে অনেকেই বলছে যে এটা অ্যারাউন্ড 15 থেকে 16,000 টাকা দামের ফোনের ক্যামেরাকেও টক্কর দিতে পারবে। যদিও বা টেকনো কিংবা ইনফিনিক্স আইটেলের ফোন নিয়ে আমরা প্রচুর পরিমাণ রোস্টিং করি, বাট এই ফোনটার ক্যামেরা নিয়ে প্রশংসা করতেই হচ্ছে, কিছু করার নেই ভাই এখানে। আর যেমন কিনা এই ফোনটা পারফরমেন্স রিয়ার ক্যামেরার মধ্যে দেখিয়েছে, ঠিক তেমনি সেলফি তো দারুণ পারফর্ম করেছে। ওপ্পো ভিভোর মতো তেমন বেশ একটা বিউটি কুইন ক্যামেরা না হলেও এটা দারুণ শার্প ইমেজেস প্রোভাইড করতে পেরেছে, এবং ফ্রন্টের দিক দিয়ে অনেক অংশে আপনার কালা মুখকে সাদা করে ফেলতে পারবে। এই জিনিসটা পিকচারের দিক দিয়ে অনেকেই ক্লেম করছে, কিন্তু এইগুলো তেমন বেশ একটা ফ্যাক্টর না, কারণ বাজেট ক্যাটাগরির মধ্যে তেমন আহামরি আমরা ক্যামেরা পারফরমেন্স চাই না, কিন্তু এটা তুলনামূলকভাবে চলনসই দিচ্ছে, এটাই অনেক বড় বিষয়। কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে বাজেট ক্যাটাগরির মধ্যে, যেটা কিনা আমাদের দেশীয় কোম্পানিগুলো একদমই করতে পারে না, সেটাই হলো ব্যাটারি ব্যাকআপটা।
এখানে 6000 mAh এর ব্যাটারি রয়েছে। 6000 mAh ব্যাটারিকে ফুল চার্জ করার জন্য 10 ওয়াটের চার্জার। হ্যাঁ, 10 ওয়াটের বদলে এখানে মিনিমাম 18 ওয়াট দরকার ছিল, কিন্তু এর বদলে যে 6000 mAh তারা দিয়েছে এটাই অনেক বড় ব্যাপার, যেখানে কিনা ওয়ালটন এই সেম বাজেট ক্যাটাগরির ফোনের মধ্যে 3500 mAh এর ব্যাটারি দিয়েছে, যেটা কিনা এই সময় একদমই চলনসই না। আপনাদের কি মতামত বন্ধুরা এই নিয়ে নিচে কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। কিন্তু 6000 mAh এর ব্যাটারি অ্যাটলিস্ট আপনাকে 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ তো অবশ্যই দিয়ে দেবে। আর যেহেতু এইচডি প্লাসের প্যানেল, সেহেতু ব্যাটারি কম পরিমাণ কনজিউম হবে। আর এই বাজেট ক্যাটাগরির মধ্যে আরো একটা হাইলাইটিং করার বিষয় হচ্ছে 464GB র্যাম রম ভেরিয়েন্ট রয়েছে। 4GB র্যামটা একদম নেসেসারি প্রয়োজন ছিল তাদের এত বেশি পরিমাণ বাজে ইউজার ইন্টারফেসের জন্য, কিন্তু 64GB যে ইন্টারনাল স্টোরেজটা রয়েছে ওটা কিন্তু eMMC 5.1 এর রয়েছে তুলনামূলকভাবে, যেটা কিনা অনেক পরিমাণে স্লো। আর বাদবাকি 3.5mm জ্যাক রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে রিয়ারের মধ্যে। কিন্তু সব থেকে আলোচনার বিষয় হচ্ছে যে কারণে কিনা এই ফোনগুলো ম্যাক্সিমাম মানুষই কিনতে চায় না কিংবা রেকমেন্ড আমরা করতে পারি না, সেটাই হলো এর ইউজিং এক্সপিরিয়েন্স কিংবা সফটওয়্যার নিয়ে বলতে গেলে এখানে নানান কাহিনী এসে পড়ে। প্রধান বিষয় হচ্ছে অনেকে এটা ক্লেম করবে যে ভাই এইটার থেকে ভালো সফটওয়্যার এক্সপিরিয়েন্স চান কেমনি আপনারা। ওরা কম দামের মধ্যে ফোন বেচে, প্রত্যেকটা ফোনের বাজেট ক্যাটাগরি আছে, প্রত্যেকটা ব্র্যান্ডের আলাদা আলাদা ক্যাটাগরি আছে, যেখানে কিনা ওই ব্র্যান্ডগুলো ওই ক্যাটাগরি ওয়াইজ ফোনগুলো লঞ্চ করে। ফর এক্সাম্পল, একটা অ্যাপেল ফোন কেনার জন্য আপনার 80 থেকে 1,20,000 টাকা এর মধ্যে পেমেন্ট করতে হবে, তাহলে আপনি ওই পরিমাণই সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা পান। আজকে 7 বছর পরও অ্যাপেলের ফোনের মধ্যে সফটওয়্যার আপডেট আসছে, খেয়াল করে দেখুন। স্যামসাংয়ের একটা ভালো পরিমাণ সফটওয়্যার এক্সপিরিয়েন্সওয়ালা ফোন চাইলে 30 থেকে 70,000 টাকা এই বাজেট ক্যাটাগরির মধ্যে খরচ করতে হয়, এবং ওই বাজেট ক্যাটাগরির মধ্যে আবার OnePlus-এর ফোন আসে যেগুলো কিনা ভালো সফটওয়্যার এক্সপিরিয়েন্স দেয়। অ্যান্ড্রয়েডের মধ্যে আমরা গুগলকে বাদে এই দুইটা কোম্পানিকে ফোকাস করতে পারি যারা কিনা একটু হলেও ভালো সফটওয়্যার এক্সপিরিয়েন্স দেয়। মোটরোলা ইদানিং অনেক ভালো পরিমাণ কাজ করছে সফটওয়্যারের দিক দিয়ে। নোকিয়া তো হাওয়াই হয়ে যায়, আমাদের দেশের মধ্যে নোকিয়ার ফোন তেমন বেশি একটা চলেও না, কিন্তু এটা একটা বাজেট ক্যাটাগরি রয়েছে। স্যামসাং এর ফোন যেরকম 30 থেকে 70,000 টাকা বাজেটের মধ্যে যদি আপনি একটা স্যামসাং এর ফোন কিনেন তাহলে ভালো পরিমাণ সফটওয়্যার এক্সপিরিয়েন্স পাবেন, কিন্তু অ্যাপেলের বেলায় ওটা আরও বেশি পরিমাণ বেড়ে যায়, কিন্তু সার্ভিসও ওরকম পাবেন। স্যামসাংয়ে যেরকম 2 থেকে 3 বছর পাবেন, OnePlus-রে তেমন বেশি একটা ট্রাস্ট করা যায় না, তারপর 2 বছরের মতো সার্ভিস দেয় সফটওয়্যারের দিক দিয়ে। তাদের বাজেটটা ওরকমই হয় যে 35 থেকে 55,000 60,000 টাকার মতো। আবার একটা বাজেট রয়েছে, সেটা হলো 10 থেকে অ্যারাউন্ড 30,000 টাকা বাজেট। এই বাজেট ক্যাটাগরির মধ্যে কোন কোন ফোনগুলোকে চলে? রিয়েলমি আর শাওমি, এই ব্র্যান্ডগুলো ওই ধরনের ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্সটা এই কম বাজেটের মধ্যেই নিয়ে আসে স্পেসিফিকেশনের দিক দিয়ে। কিন্তু যেহেতু তারা কম বাজেটের মধ্যে নিয়ে আসছে, সেহেতু তাদের R&D সেন্টারে তারা তেমন বেশি একটা খরচ করে না, এবং তাদের সফটওয়্যার এক্সপিরিয়েন্সও তেমন বেশি একটা ভালো হবে না। এটা মেনে চলতে হবে, সেই জন্য তো তাদের ফোনের দামও তারা কমিয়ে রাখছে। এরকম তো না যে তারা অ্যাপেলের মতো সফটওয়্যার এক্সপিরিয়েন্স দিবে, কিন্তু তারা এত বলদ যে তারা 30,000 টাকারও কম প্রাইজিং রাখবে তাদের ফোনের। ব্যাপারটা তো এইরকম না যে তারা লসে বিজনেস চালাবে, তারা তাদের প্রফিটই দেখবে দিন শেষে, এবং তারা আমাদেরকেও প্রফিটেবল করে কিছু কিছু দিক দিয়ে। যেরকম আমরা বুঝে শুনেই আমরা ওই ধরনের হেভি স্পেসিফিকেশনওয়ালা ফোনগুলোকে কিনি, ভালো সফটওয়্যার এক্সপিরিয়েন্স পাবো না এটা জেনেও। সেম জিনিসটা এখানেও হয়। এত বেশি কথা বলার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু আশা করি যে আপনি পুরো জিনিসটা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। অ্যাকচুয়ালি এই ব্র্যান্ডগুলো চেষ্টা করতেছে ভালো স্পেসিফিকেশন প্রোভাইড করার জন্য, আর রিয়েলমি রেডমি ওরাও কিন্তু প্রচুর পরিমাণ বাজে সফটওয়্যার এক্সপিরিয়েন্স দেয়, কিন্তু এই ফোনগুলোকে তেমন বেশি একটা হাইলাইট করা হতো না, কারণ তারা স্পেসিফিকেশনের মধ্যে অনেক ঘাবলা করতো। কিন্তু ইদানিং তারা ভালো কাজ করছে, এটা মানতেই হয়। কিন্তু তাদের ফোনের মধ্যে সবচাইতে বড় বিষয় হচ্ছে এই হাইওএস 7.5, যেটা কিনা রয়েছে বেসড অন অ্যান্ড্রয়েড 11 এর উপর। তাদের ইউআই এর মধ্যে প্রচুর পরিমাণ ঝামেলা রয়েছে, যেগুলোকে কিনা তাদের ফিক্সড করা প্রয়োজন। তাহলে অ্যাকচুয়ালি যে একটা রেপুটেশন রয়েছে এই বাজেট ক্যাটাগরির মধ্যে, অ্যাটলিস্ট রেডমি রিয়েলমিকে টপকিয়ে ইনফিনিক্স টেকনো ভালো কিছু একটা করতে পারবে, এটা আশাই করা যায়। আপকামিং সময় দেখার বিষয় যে আলটিমেটলি এই ভারতীয় উপমহাদেশের মধ্যে এই ব্র্যান্ডগুলো কি করে। অ্যাকচুয়ালি ট্রান্সট্রান্স কোম্পানিটা তারা আফ্রিকার দেশগুলোতে অনেক ভালো পরিমাণ জনপ্রিয় এবং অনেক বেশি পরিমাণ সেলও করে, এবং এই টেকনোর আফ্রিকাতে কয়েকদিন আগের একটা আকামের ঘটনা আমরা অনেকেই জানি, যে ফোনের এমবি চুরি করে নিয়ে যেতেছিল, টাকা চুরি করে নিয়ে যেতেছিল। এইসব জিনিসগুলো না হলেই চলে একদম। এবং আপকামিং সময় দেখার বিষয় যে
কতদিন তারা এই ধরনের স্পেসিফিকেশন দিয়ে যেতে থাকে এবং ভালো একটা সার্ভিস প্রোভাইড করে যেতে পারে। এই ফোনগুলোকে আপনারা কখনো ব্যবহার করেছেন কিনা এটা নিচে কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না, এবং যাওয়ার আগে ভিডিওতে অবভিয়াসলি একটি থামস আপ দিয়ে শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন আপনার টেকনো ইউজার কিংবা ইনফিনিক্স আইটেল ইউজার বন্ধুদের কাছে। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস যেটা কিনা আপনারা ম্যাক্সিমাম সময় করতে ভুলে যান, নিচে সাবস্ক্রাইব বাটনের দিকে খেয়াল করে দেখুন, যদি এখন পর্যন্ত লাল থাকে আপনার জন্য লাল হয়ে আছে, এক ক্লিকে কালো করে বেল আইকনে গিয়ে অল করে দেন, তাহলে আমাদের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন যখন আমরা নতুন ভিডিওস আপলোড করব। I'll catch you guys in the next video. Allah Hafiz.